আজকের গল্পটা কোনো গল্প নয়, বরং একটা সত্যি ঘটনা। এই কাহিনী পাঞ্জাবের অমর সিং চমকিলার কাহিনী, যে ৮০ সালের দিকে খুবই জনপ্রিয় একজন গায়ক ছিল। চমকিলা যে ভাষা, যে শব্দ, যে কণ্ঠস্বরে গান গাইত, সেগুলো খুবই পপুলার হয়েছিল। ৮ই মার্চ ১৯৮৮ সালে চমকিলা ওর বউ এবং ওর ব্যান্ডের দুজন সদস্যকে দিনে দুপুরে হত্যা করা হয়, যা আজও রহস্য হয়ে রয়েছে। এই মুভির নাম অমর সিং চমকিলা, যেটা সদ্য মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। মুভির লিড রোলে দেখা যাবে দিলজিৎ এবং পরিণীতাকে। খুব সুন্দর একটা মুভি, আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে। তো মুভির শুরুতে আমরা দেখি পাঞ্জাবের একটা গ্রামে খুব ধুমধাম করে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে আজ অমর সিং চমকিলা এবং তার বউ অমরজোত করের পারফর্ম করার কথা ছিল। ওরা দুজন সেখানে পৌঁছতেই প্রথমেই অমরজোতের কপালে কেউ শ্যুট করে দেয়, যার পর চমকিলাকেও গুলি করে মেরে ফেলে। সময়টা ছিল ৮ই মার্চ ১৯৮৮। ফ্ল্যাশব্যাকে আমরা এইবার ছোট চমকিলাকে দেখতে পাই। ওর প্রতিবেশী দুই মহিলা যখন ঝামেলার মধ্যে খারাপ খারাপ গালাগালি করছে একে অপরকে, চমকিলা সেই কথাগুলো শুনে নেয়, আরও ওগুলো নিয়েই সারাক্ষণ চিন্তা করতে থাকে। এর পরদিন ও স্কুলে অঙ্ক ক্লাসে পড়ায় মন না দিয়ে বরং খাতায় সেই গালাগালিগুলোকেই লিখে দেয়, যা ওর টিচার দেখে নেয় আর সে ওকে খুব মারে। ইতিমধ্যেই যারা চমকিলাকে মেরেছিল তারাই চমকিলা আর অমরজোতের দেহ দুটোকে একটা ট্রাকে উঠিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। গোটা রাজ্যে প্রোটেস্ট শুরু হয়ে যায় এটা জানার জন্য যে কেন চমকিলাকে এইভাবে মারা হলো আর কে মারল তাকে। লোকগুলো চমকিলা আর অমরজোতের বডি একটা হসপিটালের সামনে ফেলে দিয়ে চলে যায়। সবাই চমকে যায় যে এটা তো জনপ্রিয় গায়ক চমকিলা। টিভির খবর শুনতেই সবাই আশ্চর্য হয়ে গেছিল যে চমকিলা আর অমরজোতের সাথেই ওদের ব্যান্ডের দুজন হরজিৎ এবং বলদেবকেও নির্মমভাবে খুন করা হয়েছে। গুলিগুলো চালানো তো হয়েছিল ওই অনুষ্ঠানে সবার সামনেই, তবে ওই ভিড়ের মধ্যে একজনও দেখেনি যে কে বা কারা ওই গুলি চালিয়েছে। এইবার আমরা চমকিলার সবচেয়ে কাছের বন্ধু কেশর সিং টিক্কিকে দেখি, যে একটা ঠেকে বসে নেশা করতে করতে বলছে যে চমকিলা তো আমাদেরকে ছেড়ে চলে গেল, কিন্তু ও তো আমার জন্যই এত নাম কামিয়েছিল, কারণ আমি যদি ওই সময় ওকে সাপোর্ট না করতাম তাহলে ও তো এখন মোজা তৈরি করার কাজ করত। কাহিনী এইবার অতীতে যায়। একদিন চমকিলা টিক্কির কাছে আসে আর ওকে বলে, ভাই আমি গান গাইতে চাই, আমি এইভাবে কাজ করতে করতে হয়রান হয়ে পড়ছি, তুই আমায় জিন্দার সাথে দেখা করা, তুই তো ওকে চিনিস। ওই সময় টিকি ওর চোখে গান গাওয়ার প্রবণতা দেখে ওকে জিতেন্দার জিন্দার সাথে দেখা করতে নিয়ে যায়, যে ওই সময় খুব নাম করা একজন গায়ক ছিল। চমকিলা ওখানে নিজের লেখা একটি গান নিজের কণ্ঠে গেয়ে শোনায়, যেটা সত্যি অসাধারণ ছিল। আর তখন থেকেই জিন্দার চমকিলাকে নিজের সাথে কাজ করার জন্য রেখে দেয়। এরপর থেকেই এরকম ধারাবাহিকতা শুরু হয়ে যায়, যেখানে চমকিলা যখনই কোনো গান লিখত ও সেটাকে জিন্দাকে দিয়ে দিত, আর জিন্দা সেইগুলো দিয়েই অনুশীলন করত, আড্ডার জায়গায় গান করত, যার ফলে জিন্দা ওই কদিনে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। প্রচুর লোক ওর ফ্যান হয়ে যায়। এইবার ১৯৭৮ সালের দিকে একদিন এক জায়গায় অনুষ্ঠানে বেশ কিছু লোক জমায়েত হয়েছিল, কিন্তু জিন্দা তখনও সেখানে এসে পৌঁছয়নি। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু অপেক্ষা করতে করতে যখন অর্ধেক দিন কেটে যায় তখন মানুষ প্রচণ্ড রেগে যায় যে জিন্দা কোথায়। টিকি তখন সিদ্ধান্ত নেয় যে যতক্ষণ না জিন্দা এসে পৌঁছচ্ছে ততক্ষণ ওরা চমকিলাকে দিয়েই গান করাবে, তাহলে কিছুটা সময়ও কাটবে আর পাবলিককে নিয়ন্ত্রণও করা যাবে। সেজন্য ওরা চমকিলাকে স্টেজে তুলে দেয় যে জিন্দা না আসা পর্যন্ত তুই জনতাকে সামলা। চমকিলা গান গাইতে শুরু করে। প্রথমবার ওর গলায় গান শুনতেই ওখানে থাকা লোকগুলো ওর ফ্যান হয়ে যায়, কারণ ওর গান গাওয়ার ধরনটা অন্যদের তুলনায় অনেকটা আলাদা ছিল। কিছুক্ষণের মধ্যেই জিন্দাও সেখানে পৌঁছে যায়। জিন্দা যখনই স্টেজে গান গাইতে ওঠে তখন পাবলিক থেকে একটাই আওয়াজ উঠে আসে যে তারা চমকিলার গানই শুনতে চায়। জিন্দা আশ্চর্য হয়ে যায়, তবে অত মানুষের সামনে ও তেমন ভাব প্রকাশ করতে পারে না, সেজন্য ও চমকিলাকে গান গাইতে দিয়ে দেয়। এইবার পরদিন চমকিলা যখন জিন্দার অফিসে যায় তখন সেখানে জিন্দার সাথী সোনিয়া ওকে জানায় যে জিন্দা তো কানাডা চলে গেছে প্রোগ্রাম করতে একজন নতুন গায়কের সাথে।
সোনিয়ার ম্যানেজার বলে যে আজ থেকে সোনিয়া আর চমকিলার নতুন জুটি তৈরি হবে, তোমরা দুজনই এরপর অনুষ্ঠানে শো করতে যাবে। এরপর চমকিলা আর সোনিয়া বেশ কিছু শোতে পারফর্ম করে আর ওদের এই জুটিটাও বেশ হিট হয়। চমকিলা একের পর এক সুন্দর গান তৈরি করে যাচ্ছিল, যেগুলো অনায়াসেই মানুষের পছন্দ হয়ে যেত। তবে সমস্যা একটাই ছিল যে এই গানগুলো খুবই অশ্লীল হতো। কাহিনী বর্তমান সময়ে ফেরে, যেখানে চমকিলা আর অমরজ্যোতের বডি ঘরেতে রাখা রয়েছে। ডিএসপি এখানে আসে। ডিএসপি চমকিলার ব্যাপারে যা তা করে বলে, যেমন অত খারাপ খারাপ গান গাইতো, তাহলে কতটা নোংরা মনের মানুষ হবে ও। তখন চমকিলার বন্ধুরা ডিএসপি স্যারকে আরও কিছু ঘটনা বলে। কাহিনী আবারও অতীতে যায়। চমকিলার রেকর্ডস তখন ঝড়ের গতিতে সুপারহিট হচ্ছিল। সেজন্য একদিন টিক্কি চমকিলার ম্যানেজার সেজে সোনিয়ার ম্যানেজারটার সঙ্গে দেখা করতে যায়। টিক্কি তাকে বলে, আপনি আমাদের অনেক কম টাকা দিচ্ছেন। ও তাকে ওদের মাইনেটা আরও কিছুটা বাড়াতে বলে। এই নিয়ে সোনিয়ার ম্যানেজারের সাথে টিক্কি আর চমকিলার কথা কাটাকাটি হয়ে যায়। ম্যানেজার চমকিলা আর টিক্কিকে খুব খারাপ খারাপ কথাও বলে দেয়। সেজন্য চমকিলা তখনই সোনিয়ার সাথে নিজের জুটি নষ্ট করে দিয়ে চলে যায়। চমকিলা টিক্কিকে বলে যে আমি এবার নিজেই মিউজিক তৈরি করব আর নিজেই অনুষ্ঠানে পারফর্ম করব, কারণ আমার ভালো মতো জানা আছে যে পাবলিক ঠিক কী পছন্দ করে। এরপর চমকিলা একটা অন্য মেয়ের সাথে জুটি বেঁধে অনুষ্ঠান করতে শুরু করে, যেসব অনুষ্ঠানে হাজারো মানুষ ভিড় করে ওর গান শোনার জন্য। তবে প্রবলেম এখানেও শুরু হয়। একটা মেয়ে খুব একটা বেশি দিন চমকিলার সাথে টিকতে পারছিল না, কারণ মেয়েদের মতে চমকিলার গানের লাইনগুলো খুবই অশ্লীল হতো। কিন্তু চমকিলার এই গানগুলোয় কোনো না কোনো মেয়ের আওয়াজের প্রয়োজন ছিলই। সেজন্য ও এরপর কিছু মেয়েকে সুযোগ দিচ্ছিল, তবে এক্ষেত্রে ওদের অনেকটা সময়ও নষ্ট হয়ে যাচ্ছিল। এইসবেরই মাঝে চমকিলা সোনিয়ার ম্যানেজারের থেকে প্রতিশোধ নিতে ওর অফিসটাকেও কিনে নিয়েছিল, আর সেখানে ওদের যা কিছু ছিল সেই সব কিছু বাইরে ফেলে দিয়েছিল। এইবার একদিন চমকিলার অফিসে অমরজ্যোত নিজের বাবা আর ভাইয়ের সাথে আসে। তারা বলে অমরজ্যোত খুব সুন্দর গান গায়, তবে টাকাটা একটু বেশি লাগবে। সাথেই তারা এটাও বলে যে আমরা 1 মাস মতো দেখব যে আপনারা কিভাবে কাজ করছেন। চমকিলা এটার জন্য রাজি হয়। এরপর থেকেই চমকিলা অমরজ্যোতের সঙ্গে রিহার্সাল করে, আর বেশ কিছুদিন প্র্যাকটিস করার পর ওরা দুজন ওদের প্রথম স্টেজ শোতে পারফর্ম করতে যায়। কিন্তু সেখানে আচমকাই গুলি চলায় ওদের সেই শোটাই বাতিল করা হয়। অমরজ্যোত মনে করে যে ওই চমকিলার জন্য আনলাকি, কারণ এর আগে কখনো চমকিলার কোনো শো এইভাবে বাতিল হয়নি। সেজন্য অমরজ্যোত সিদ্ধান্ত নেয় যে ও এখান থেকে চলে যাবে। তখন চমকিলা ওকে মোটিভেট করে যে আমরা দুজন মিলে অনেক অনুষ্ঠান করব, যাতে অমরজ্যোতও রাজি হয়, আর ওরা দুজন মিলে আবারও ওদের পরবর্তী শোয়ের জন্য রিহার্সাল শুরু করে দেয়। এরপর থেকেই ওরা বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতে শুরু করে, আর কিছুদিনের মধ্যেই ওদের দুজনের জুটি সুপারহিট হয়ে ওঠে। দুজন এই কদিনেই অনেক নাম, টাকা, সম্মান উপার্জন করে ফেলেছিল। সাথেই চমকিলা আর অমরজ্যোতও এখন অনেকটাই ক্লোজ হয়ে গেছিল। একদিন অমরজ্যোতের বাবা বলে যে আমাদেরকে এইবার চমকিলার থেকে সরে অন্য কোনো গায়ককে ধরতে হবে, কারণ আমি তার সাথে কথা বলেছি, সে আমাদেরকে বেশি টাকা দেবে। অমরজ্যোত এই কথাটা গিয়ে টিকিকে বলে। ও বলে যে চমকিলাকে বল যদি আমাদের এই জুটিটাকে বাঁচাতে চায় তাহলে আমায় বিয়ে করতে। টিক্কি চমকিলাকে বলে তোর হাতে আজকের রাতটুকুই সময় আছে অমরজ্যোতের সাথে বিয়ে করে তোদের জুটিটাকে বাঁচানোর, নয়তো কাল সকালেই ওর বাবা ওকে নিয়ে এখান থেকে চলে যাবে। পরদিন সকালেই কাউকে কিছু না জানিয়ে চমকিলা অমরজ্যোতকে বিয়ে করে নেয়। বিয়ের পর ওদের মধ্যে সব কিছুই হয়। বলতে গেলে একদম ঠিকঠাকই চলছিল দুজনের ম্যারেড লাইফ। একদিন রাতে যখন চমকিলা আর টিকি অফিসে বসে ড্রিঙ্ক করছিল, তখন অফিসের বাইরে কিছু লোক চমকিলাকে মারার জন্য আসে। টিকি ভাবে যে ওরা হয়তো অমরজ্যোতের বাড়ির লোকেরা হবে যারা নিজেদের মেয়েকে খোঁজার জন্য চমকিলাকে মারতে এসেছে, কিন্তু আসল ঘটনা এখানে অন্য কিছুই ছিল। চমকিলা এই সময় টিকিকে একটা মারাত্মক সত্যি জানায় যে ও আগে থেকেই বিবাহিত এবং ওদের একটা ছেলেও আছে। বাইরে যে লোকগুলো এসেছে ওরা ওর প্রথম বউয়ের ভাই, যারা ওকে মারতে এসেছে। যেটা শুনে টিকির হোশ উড়ে যায়। তবে এখন আর তো কিছু করার ছিল না। বিষয়টা সামনে আসায় পরদিনই পঞ্চায়েতে মিটিং ডাকা হয়, যেখানে বেশ কিছু লোক চমকিলার দুটো বিয়ে করার জন্য শাস্তির দাবি করে। কিন্তু অর্ধেক গ্রাম তো ওই সময় ওর ফ্যান হয়ে গেছিল, সেজন্য চমকিলার কোনো সাজা হয় না।
সমস্ত গ্রামবাসীর সামনেই চমকিলা প্রমিস করে যে ও প্রত্যেক মাসে নিজের প্রথম বউ আর তার ছেলের জন্য 5,000 টাকা করে পাঠিয়ে দেবে, যেটা ওই সময় অনেকগুলো টাকা ছিল। রাত্রিবেলায় চমকিলা যায় ওর প্রথম বউয়ের বাড়িতে আর ওদেরকে কিছু টাকা দিয়ে ওকে ক্ষমা করতে বলে। এরপর ও সোজা অমরজ্যোতের কাছে চলে আসে। চমকিলা যেহেতু এরকম একটা সত্যি লুকিয়ে রেখেছিল, সেজন্য অমরজ্যোতও ওর ওপর রেগেছিল। অনেক কষ্ট করে চমকিলা অমরজ্যোতকে মানায়, যেহেতু দুজন দুজনকে খুব ভালোবাসত। এইভাবেই আরও কিছু সময় পেরিয়ে যায় আর চমকিলা আর অমরজ্যোত বিভিন্ন জায়গায় পারফর্ম করে করে পুরো দেশে নিজেদের নাম করে ফেলে। সাল তখন 1984। চমকিলা তখন এতটাই পপুলার হয়ে গেছিল যে লোক ওর গান শুনলেই পাগলের মতো নাচত। এমনকি চমকিলা অনেক বড় বড় ব্যানার বা কোম্পানিতে সাইন করতে শুরু করেছিল। এইরকমই একদিন একটি জার্নালিস্ট মেয়ে ওর থেকে ইন্টারভিউ নিতে আসে। চমকিলা তার প্রশ্নের উত্তর ঠিকঠাক করে দেয় না, আর সেই বিষয়টায় মেয়েটি রেগে গিয়ে চমকিলার বিরুদ্ধেই পরদিনের কাগজে উল্টো পাল্টা লিখে দেয়, যেমন চমকিলা নিজের অশ্লীল গানের মাধ্যমে সমাজকে নাকি আরও নোংরা করছে। চমকিলাও সেই পেপারটা দেখে, ওর প্রচণ্ড রাগ হয়, তবে ও কাউকে কিছু বলে না ওই ব্যাপারে। কয়েকদিন পর চমকিলা আর অমরজ্যোতের একটা পুত্র সন্তান হয়। এইভাবেই আরও কিছুদিন কেটে যাওয়ার পর একদিন চমকিলার কাছে 2টো থ্রেড লেটার আসে, যাতে লেখা ছিল চমকিলা যদি এরকম অশ্লীল গান তৈরি করা বন্ধ না করে তাহলে ওকে প্রাণে মেরে ফেলা হবে। যেটা পড়ে চমকিলা প্রচণ্ড ঘাবড়ে যায়। ও ভাবে যে আমি তো সেরকম গানই গাই যেটা আমার অনুগামীরা পছন্দ করে, এতে আমার দোষটা কোথায়? তখন চমকিলার একজন সাথী বলে, আমার একটা ডিপার্টমেন্টের একজনের ওপর সন্দেহ হয়, মনে হয় সেই এই চিঠিটা পাঠিয়েছে। চমকিলা সেই লোকটার সাথে দেখা করে, যার নাম স্বর্ণ সিং সিবিয়া। ও সিবিয়ার কাছে হাত জোর করে ক্ষমা চায় যে আমায় প্রাণে মারবেন না, আপনার যত টাকা দরকার আমি দেব। কিন্তু এইখানে জানা যায় যে এই সিবিয়া আসলেই ইনকাম ট্যাক্সে কাজ করে, যাকে ভুলবশতই চমকিলার সেই বন্ধুটা গুন্ডা ভেবেছিল। যদিও চমকিলা এখানে সিবিআর থেকেই সাহায্য চায়। চমকিলা সিবিয়াকে সব কিছু বলে ও সিবিআর থেকে সাহায্য চায় যে আমি এখন করবোটা কি। সিবিয়া ওকে নিয়ে যায় অমৃতসরের একটা গুরুদুয়ারায় আর সেখানকার কিছু গুরুর সাথে কথা বলায়। চমকিলা তাদেরকে কথা দেয় যে আজকের পর ও আর কখনো কোনো খারাপ গান গাইবে না, এমনকি লিখবেও না। সাথেই ও বলে, আজ থেকে আমি ভক্তিগীত লিখব, কিন্তু কেউ যেন আমায় না মারে। এরপর থেকেই চমকিলা ধার্মিক গান লিখতে এবং স্টেজে গাইতে শুরু করে, যেগুলো সাধারণ মানুষের অনেক পছন্দ হয়। ওগুলো অল টাইম হিট হতে লাগে। বর্তমান সময়ে যখন ডিএসপি জানতে পারে যে চমকিলা ধার্মিক গীতও গেয়েছিল, তখন তার মনে পড়ে যে হ্যাঁ, সেও চমকিলার কিছু ভক্তিগীত শুনেছে, যেটা কোথাও গিয়ে ডিএসপি কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে একজন অশ্লীল গান গাওয়া থেকে কিভাবে ধার্মিক গান গাইতে পারে। যাই হোক, ওই সময় চমকিলার সেই ধার্মিক গীতগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল। চমকিলা বিভিন্ন শোতেই সেই গানগুলো গাইতো, যা মানুষের মন জিতে নিত। কিন্তু একদিন একটা অনুষ্ঠানে চমকিলাকে বলা হয় যে ভাই, এটা বিয়ের অনুষ্ঠান, একবার সেই গানগুলো হোক না। চমকিলা রাজি ছিল না, তবে পাবলিকের ওপর ও কিছু বলতে পারে না, আর আবারও ও সেই পুরনো অশ্লীল গানগুলো গাইতে শুরু করে। সেখানে থাকা পাবলিক পাগলের মতো নাচতে লাগে। এরপর থেকেই আবারও চমকিলা স্টেজ পারফর্ম করতে গিয়ে ওর সেই অশ্লীল গানগুলো গাইতে লাগে, কারণ লোক ওই গানগুলোতেই বেশি রেসপন্স করছিল। এইবার একদিন চমকিলার বাড়িতে 3 জন লোক ঢুকে পড়ে, আর ওরা চমকিলার সামনে বন্দুক ঠেকিয়ে থ্রেট করে যে যদি এইবার তুই ওই গানগুলো গাওয়া বন্ধ না করিস তাহলে তোকে মরতেই হবে। চমকিলা ভয়ের চোটে ওদের কথাতে রাজি হয়ে যায়। এর কিছুদিন পর চমকিলা বাহরাইনে যায় নিজের প্রথম ইন্টারন্যাশনাল শো করতে। ও ওখানে মন খুলে অশ্লীল গান গায়, কারণ ও মনে করে যে এইখানে কেই বা ওকে কী করবে। চমকিলার পরের অনুষ্ঠান ছিল কানাডায়, যেখানে ও এইবার টিক্কির জায়গায় অন্য একজনকে তবলা বাজানোর জন্য নিয়ে যায়, কারণ টিক্কি ঠিক করে কাজ করছিল না। যেই কারণে আবার টিক্কির সাথে চমকিলার বন্ধুত্বেও কিছুটা ফাটল ধরে। কানাডার সেই অনুষ্ঠানে পারফর্ম করার পর সেই শোটার যে ম্যানেজার ছিল, সে চমকিলার সাথে দেখা করে। ম্যানেজার ওকে জানায় যে এই হলটায় আপনার আগে শুধুমাত্র অমিতাভ বচ্চনজি পারফর্ম করেছিল, যাকে দেখতে পুরো হল ভর্তি হয়ে গেছিল। এমনকি আমাদেরকে আরও 137টা সিট জোগাড় করতে হয়েছিল, তবে আজ তো আমাদেরকে আরও 1000টা সিট বেশি লাগাতে হয়েছে।
এই কথাটা শুনে চমকিলার হোশ উড়ে যায় যে ও তাহলে এখন অমিতাভ বচ্চনের মতন জনপ্রিয় হয়ে গেছে। সাথেই ওর মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করেছিল, যেহেতু ও সেই দিন গুরুদুয়ারায় কথা দিয়েছিল যে ও কখনো অশ্লীল গান গাইবে না, অথচ ও সেই গানগুলোই গেয়ে চলেছে। এইবার একদিন কিছু লোক চমকিলাকে তাদের সাথে দেখা করতে ডাকে। লোকগুলো চমকিলাকে আদেশ করে যে যদি বাঁচতে চাও তাহলে আমাদের 4টে শর্ত তোমায় মানতে হবে, নয়তো তোমার যে কি হাল হবে সেটা তুমি ধারণাও করতে পারবে না। তারা ওকে 4টে শর্ত বলে। তাদের প্রথম শর্ত ছিল যে চমকিলাকে অশ্লীল গান গাওয়া বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত ছিল যে ওকে ড্রিঙ্ক করাও বন্ধ করতে হবে। তৃতীয় শর্ত দেয় যে ওকে চিকেন খাওয়া বন্ধ করতে হবে। এবং চতুর্থ শর্ত দেয় যে ওকে বিড়ির নেশাও ছাড়তে হবে, কারণ ও প্রচুর বিড়ি খেত। চমকিলা তাদের সামনে তো সব শর্তই মেনে নেয়, তবে এইখান থেকে বেরিয়ে গিয়ে কিছুটা গিয়েই ও বিড়ি ধরায়, যাতে এটা তো পরিষ্কার হয়ে যায় যে এখন আরও মরার ভয়টাও পায় না। পরদিন সিবিয়া চমকিলাকে ফোন করে। সিবিয়া চমকিলাকে বলে যে ভাই তুই এখন কিছুদিন ওখানেই থাক, ইন্ডিয়া আসিস না, কারণ এখানে তোর প্রাণের আশঙ্কা রয়েছে। তবে চমকিলা ওর কথা শোনে না। চমকিলা বলে মরার সময় হলে আমায় মরতেই হবে, তবে দেশে আমায় ফিরতে হবে। চমকিলা দেশে ফেরে, যার পর আবারও ও বিভিন্ন অনুষ্ঠানে অশ্লীল গান গাইতে শুরু করে দেয়, কারণ এখন ও আর কিছুকেই ভয় পায় না। একবার ওর বন্ধুরাও চমকিলাকে এই সব গান গাইতে বারণ করেছিল। তখন চমকিলা উল্টে তাদেরকেই বুঝিয়ে দেয় যে দেখো ভাই, গুন্ডাদের কাজ বন্দুক চালানো, ওরা তো চালাবেই, আর আমার কাজ গান করা, তো আমায় গাইতেই হবে, কারণ না তারা আমার জন্য থেমে থাকবে আর নাই আমি তাদের ভয়ে থেমে থাকব। তাছাড়া যতক্ষণ আমরা স্টেজে আছি ততক্ষণ বেঁচে আছি। এইভাবে ভয়ে ভয়ে মরার চেয়ে তারা আমায় প্রাণে মেরে ফেললেও আমি শান্তি পাব। এই কারণেই চমকিলা নিজের পুরনো ফর্মে ফিরে অনুষ্ঠান করতে শুরু করেছিল। ওর চাহিদাও আরও অনেক বেশি বাড়তে লাগে। এইবার সময় আসে 8ই মার্চ 1988 সেই দিনটার, যেই দিন চমকিলা আর অমরজ্যোতের একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল। চমকিলা আর অমরজ্যোত সময় মতো সেই অনুষ্ঠানে পৌঁছে যায়, কিন্তু যখনই সেখানে পৌঁছে ওরা ওদের গাড়ি থেকে নামে, তখন কেউ ওদেরকে গুলি করে দেয়। ওখানেই ওদের মৃত্যু হয়। বর্তমান সময়ে চমকিলার বন্ধুরা এবং গ্রামের লোকেরা মিলে চমকিলা আর অমরজ্যোতের দেহ সৎকার করে। ডিএসপি স্যারও এখন চমকিলার ব্যাপারে শোনার পর ওকে সম্মান করতে শুরু করেছিল, যেখানে সে জানত যে চমকিলা শুধুমাত্রই অশ্লীল গান গাওয়ার জন্যই জনপ্রিয় ছিল। কিন্তু সে এখন জেনে গেছে যে মানুষ চমকিলার গাওয়া ভক্তিগীতগুলো শোনে ঠিকই, তবে কেউই কাউকে সেই ব্যাপারে বলে না। আর এখানেই এই অসাধারণ মুভিটা সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভির গল্প কমেন্ট করে জানিও। একটা করে লাইক আর শেয়ার করে দিও ভিডিওটাকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই দারুণ দারুণ মুভির গল্প বাংলায় দেখতে।